বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প অঘোর বাবুর ট্যাঁকখড়ি। 20,001, 20,002, 20,003, 40,000। কিছুটা জেদের বসেই এবার দ্বিগুণ দর হেঁকে বসলেন অঘোর সান্যাল। তাঁর দর হাঁকা শুনে এবার একেবারে হাঁ হয়ে গেল উল্টো দিকে যে দর দিচ্ছিল সেই যুবক। অঘোরবাবু লক্ষ্য করলেন বিস্ময়ে ছেলেটার চোয়াল ঝুলে পড়েছে। নীলামলা তার হাতুড়ি ঠুকে আবার দর হাঁকতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা হাত নেড়ে বুঝিয়ে দিল সে আর ডাক দেবে না। নিলাম শেষ হয়ে গেল। ছেলেটা অঘোরবাবুর পরিচিত, নাম অর্জুন লাখটিয়া, বয়স 26-27 হবে। ওর বাবা গণেশ লাখটিয়াও অঘোর সান্যালের বিশেষ পরিচিত। অঘোরবাবুর মতো গণেশ লাখটিয়াও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। নিলাম শেষ হওয়ার পর আশপাশের ভিড়টা পাতলা হয়ে গেল, কিন্তু বিস্মিত অর্জুন তখনও তাকিয়ে আছে অঘোরবাবুর দিকে। সে যে প্রচণ্ড আশাহত তা বুঝতে অসুবিধা হল না অঘোরবাবুর। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তিনি বললেন, ডোন্ট আপসেট মাই বয়। নিলামের নিয়মই হলো কেউ জেতে আর কেউ হারে। এই যেমন গত মাসে তুমি আমাকে নিলামে হারিয়ে মিং আমলের ওই ফ্লাওয়ার ভাসটা জিতে নিলে। হ্যাঁ, ওরকম একটা ফুলদানির শখ আমার বহু দিনের ছিল। কি আর করা যাবে বলো? নেক্সট টাইম হয়তো আবার তুমি জিতবে। বেটার লাক নেক্সট টাইম। ছেলেটা অঘোরবাবুর কথার কোনো জবাব দিল না। নীলামলার টেবিলে রাখা যে জিনিসটা নিলাম হচ্ছিল সেটার দিকে একবার তাকিয়ে কাঁধ থেকে অঘোরবাবুর হাতটা সরিয়ে ধীর পায়ে নিলাম ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর পরিচিত বৃদ্ধ নিলামদার মন্তব্য করলেন, অল্প বয়সী ছেলে তো, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারল না। তার কথায় ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে অঘোরবাবু এবার তাকালেন টেবিলে রাখা তার জিতে নেওয়া জিনিসটার দিকে। সেটা একটা চেনওয়ালা সোনার পকেট ওয়াচ। আগেকার দিনে যাকে লোকে বলতো ট্যাঁক ঘড়ি। খুব সুন্দর দেখতে, একেবারে খাঁটি বিলেতি জিনিস। নকশা তোলা বেশ বড় একটা চেরি কাঠের বাক্সর ভেতর নীল মখমলের মধ্যে রাখা। ঘড়িটা আপাতত বন্ধ থাকলেও এখনো চলে। নীলামলার বক্তব্য অনুযায়ী ঘড়িটার বয়স নাকি প্রায় 200 বছর, আর বাক্সটারও তাই। পকেট থেকে চেক বই বার করে চেক লিখতে শুরু করলেন অঘোরবাবু। নীলামলা বাক্সটা বন্ধ করে দিয়ে সেটা ব্রাউন পেপারে মোড়াতে মোড়াতে বললেন, এই বাড়ি গিয়ে ঘড়িটা চালু করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, একবার দম দিলে ঘড়িটা 48 ঘন্টা চলে। একদম খাঁটি বিলেতি ঘড়ি। এক বুড়ো অ্যাংলো ওই পয়সার অভাবে বেচে দিয়ে গেল। ঘড়িটা নাকি উত্তরাধিকার সূত্রে কিছুদিন আগেই লন্ডন থেকে ওর হাতে এসে পৌঁছেছে। চেক কেটে সেটা নিলামদারের হাতে ধরিয়ে বাক্সটা নিয়ে নিলেন অঘোরবাবু। তারপর তিনি যখন দোকানের বাইরে এগোতে যাচ্ছেন, তখন জিনিসপত্রের ঠাসা আধো অন্ধকার নিলাম ঘরের মধ্যে কিছু দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি। একটা পুরনো পিতলের মূর্তির পায়ের কাছে শুয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট বড় একটা কালো রঙের অ্যালসেশিয়ান কুকুর। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন অঘোরবাবু। তবে তা ভয়ে নয়, এই জাতীয় একটা কুকুর তার নিজের বাড়িতেও আছে। তিনি ভাবলেন নীলামদারকে একবার জিজ্ঞেস করেন যে কার কুকুর ওটা। এর পরক্ষণেই তার মনে হলো ওটা হয়তো নীলামদারের কোনো খদ্দেরের হবে। তিনি নিজেও তো বেশ কয়েকবার তার কুকুরটাকে সঙ্গে নিয়ে এই নিলাম ঘরে এসেছেন, তেমনই হবে হয়তো। এ কথা চিন্তা করে আর নীলামদারকে কিছু না বলে সামনে এগিয়ে কাচের দরজার পাল্লা ঠেলে পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন অঘোরবাবু। কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল তার ফিয়েট গাড়িটা। গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন তিনি। তার রিস্ট ওয়াচে বেলা 1টা বাজে। ক্যামাক স্ট্রিটে একটা কাজ সেরে গাড়ি নিয়ে তিনি যখন তার বাড়ির সামনে এসে ফটক খোলার জন্য হর্ন দিলেন, তখন বেলা 2টো বেজে গেছে। শহরের বাইরে বরানগরে গঙ্গার ধারে প্রাচীন ঘেরা সাবেক আমলের দোতলা পৈতৃক বাড়িতে পুরনো কাজের লোক শিবশরণকে আর তার অ্যালসেশিয়ান টাইগারকে নিয়ে থাকেন ষাটোর্ধ্ব অঘোরবাবু। তিনি বিয়ে থা করেননি। হর্ন শুনে
শিবশরণ দরজা খুলে দিল। গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পোর্টিকোতে ঘড়ির বাক্সটা হাতে নিয়ে নামতেই তাকে দেখে অন্য দিনের মতোই টাইগার ছুটে এলো। অগরবাবুর একটু তফাতে এসেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা। সন্দিগ্ধভাবে সে একবার তাকালো অগরবাবুর হাতে ধরা বাক্সটার দিকে, আর তারপর গজরাতে শুরু করল। অগরবাবু তাকে ডাকলেন, কিন্তু সে কাছে এলো না। তাই দেখে তিনি শিবশরণকে বললেন, কি ব্যাপারে, টাইগারের মেজাজটা আজ খারাপ বলে মনে হচ্ছে? শিবশরণ জবাব দিল, তখন তো ঠিকই ছিল, ওর মেজাজ কখন যে কি হয় বোঝা মুশকিল। অগরবাবু আর কথা বাড়ালেন না। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় শোবার ঘরে উঠে পোশাক পাল্টাতে শুরু করলেন। শিবশরণ খাওয়ার দিয়ে গেল। দুপুরের খাওয়া সেরে ঘড়ির বাক্সটা বিছানায় রেখে শুয়ে পড়লেন অঘোরবাবু। অঘোরবাবুর যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা বাজে। বাইরে অন্ধকার নেমেছে। বিছানাতে উঠে বসে বেড সুইচ জ্বালতেই তার চোখে পড়ল ঘড়ির বাক্সটা। কাগজের মোড়কটা খুলে বাক্স থেকে ঘড়িটা বার করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘড়িটা দেখতে লাগলেন তিনি। জিনিসটা যে অনেক পুরনো তাতে সন্দেহ নেই। সোনার ডায়াল আর কাঁটাগুলো বাতির আলোতে একেবারে ঝলমল করছে। ভালোভাবে নজর পড়তে ডায়ালের ঠিক মাঝখানে আরও একটা ব্যাপার চোখে পড়ল তার। খুব সূক্ষ্মভাবে 3টে জিনিসের ছবি খোদাই করা আছে সেখানে। একটা টুপি, একটা ছড়ি, আর একটা কুকুরের ছবি। ভালো করে খেয়াল না করলে ঠিক ছবিগুলো বোঝা যায় না। নিলামদার বলেছিল ঘড়িটাতে একবার দম দিলে 48 ঘন্টা চলে। ঘড়িটা ভালো করে দেখে কাঁটা মিলিয়ে দম দেওয়ার পর সুন্দর মৃদু টিকটিক ছন্দে ঘড়িটা যখন চলতে শুরু করলো তখন কাঁটায় কাঁটায় ঠিক 7টা বাজে। ঠিক সেই সময় অঘোরবাবুর মনে পড়ল, আরে আজ রাত 8টাতে পার্ক স্ট্রিটের একটা বড় হোটেলে একটা পার্টি আছে। ব্যবসায়িক প্রয়োজনে এ ধরনের পার্টিতে তাকে মাঝে মাঝেই যেতে হয়। ব্যবসায়ীরা আসে সেখানে, ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। কাজে আর সময় নষ্ট না করে সেখানে যাওয়ার জন্য তৈরি হতে উঠে পড়লেন তিনি। পোশাক পরার পর হঠাৎ তার মনে হলো পকেট ঘড়িটা সঙ্গে নিয়ে যাই। এই ভেবে তিনি ঘর ছেড়ে বেরোবার আগে তার জহরকোটের নিচে পাঞ্জাবির বুক পকেটে ভরে নিলেন সেটা। অঘোরবাবু যখন পার্ক স্ট্রিটের সেই হোটেলে পৌঁছলেন তখন একে একে অন্য অতিথিরাও সেখানে আসতে শুরু করেছেন। মিত্তির, চ্যাটার্জি, ঝুনঝুনওয়ালা, লাখোটিয়া, সিংহানিয়া, আরও অনেকে। এরা সবাই কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিরাট ঝাড়বাতি লাগানো আলোকোজ্জ্বল হোটেলের বলরুম ক্রমশ লোকজনের কথাবার্তা হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠল। চ্যাটার্জির সঙ্গে ব্যবসা সংক্রান্ত কিছু কাজের কথা সারার পর হঠাৎ গণেশ লাখোটিয়ার মুখোমুখি হয়ে গেল অঘোরবাবু। তাকে দেখেই লাখোটিয়া বললেন, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে মিস্টার সান্যাল। অঘোরবাবু বললেন, হ্যাঁ বলুন। লাখোটিয়া একটু চাপা স্বরে বললেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এই আজকে পার্ক স্ট্রিটে নিলামের ঘরে বিডিংয়ের ব্যাপারটা আমি শুনেছি। ঘড়িটা না পেয়ে অর্জুন খুব আপসেট হয়ে গেল। ও আমার একমাত্র ছেলে, কোনো কিছু চেয়ে তা পাইনি এমন হয়নি। আমি আপনাকে ও ঘড়ির ওয়াস্তে দামের উপরে বাড়তি আরো 5,000 টাকা দিচ্ছি। ও ঘড়িটা আমার চাই। লাখোটিয়া তার শেষের কথাটা এমন ঢঙে বললেন তা ঠিক পছন্দ হলো না অঘোরবাবুর। তিনি জবাব দিলেন, ঠিক আছে, আমি ভাববো আপনার কথা। হ্যাঁ প্লিজ একটু ভাবুন। লাখোটিয়াকে পাশ কাটাবার জন্য এরপর তার থেকে বিদায় নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। অঘোরবাবু বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতিটা নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এসে মিত্তির বললেন, আরে কি মশাই, ভর দুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন? আর সঙ্গের ওই লোকটা কে ছিল? তার কথা শুনে অঘোরবাবু একটু অবাক হয়ে বললেন, আমি দুপুরে বাড়ির বাইরে কিছুটা সময় ছিলাম ঠিকই, কিন্তু সঙ্গে তো কেউ ছিল না। মিত্তির বিস্ময়ের সুরে বললেন, আরে সে কি মশাই, আর দুপুরবেলা
হাতে একটা প্যাকেট নিয়ে পার্ক স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন, আর আপনার গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে এই কালো পোশাক আর টুপি পরা একটা লোক, আর সঙ্গে একটা ওই অ্যালসেশিয়ান কুকুর। আমি কয়েক হাত দূর থেকে আমি স্পষ্ট দেখলাম আপনাকে ডাকার আগেই আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। মিত্তিরের কথায় কিন্তু কিন্তু বলে অঘোরবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা খুব জোরে টিক 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 শব্দে বাজতে শুরু করেছে। আর তারপরেই কিসের একটা প্রচণ্ড ধাক্কায় মিত্তিরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অঘোরবাবু। সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ আর ঝনঝন ঝনঝন শব্দে কেঁপে উঠল ঘর। চিৎকার চেঁচামেচিতে ভরে উঠল বলরুম। কয়েক মুহূর্ত পর লোকজন যখন অঘোরবাবুকে টেনে তুলল, তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা। চারপাশে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাচের টুকরো। অঘোরবাবুর মাথার উপরের বিশাল ঝাড়বাতিটা সেটা ভেঙে পড়েছে। ভাগ্য ভালো একজন ওয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় অঘোরবাবুকে, নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না। চোট অবশ্য তার খুব একটা লাগেনি, সামান্য একটু হাতে লেগেছে। সবাই তাকে বলল, খুব বেঁচে গেছেন মশাই। এরপর মিত্তিরের সাথে আর কোনো কথা হলো না অঘোরবাবুর। দুর্ঘটনার কারণে পার্টিটাও তেমন আর জমল না। রাত 10টার আগেই সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি। পরদিন বেশ ভোরেই ঘুম ভাঙল অঘোরবাবুর। রাতে ঘুমটা যেন কেমন ছেঁড়া ছেঁড়া হয়েছে তার। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা টিক 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 শব্দ শুনতে পেয়েছেন তিনি। ঘুমের ঘরে বার দুই বিছানাতে উঠেও বসেছিলেন তিনি। অঘোরবাবু ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই শিবশরণ চা নিয়ে এলো। অন্যদিন এ সময় তার পিছন পিছন টাইগারও উপরে উঠে আসে, বাঁধা নিয়ম। অঘোরবাবুর হাত থেকে দুটো বিস্কুট রোজ তার প্রাপ্য। আজ শিবশরণের সাথে টাইগার নেই। তাকে না দেখে অঘোরবাবু বললেন, কিরে, টাইগার এলো না? শিবশরণ জবাব দিল, ওর মনে হয় শরীরটা খারাপ হয়ে গেছে। কাল দুপুরে আপনি বাড়িতে ফেরার পর সেই যে ও নিজের ঘরে ঢুকে গেল, তারপর আর বেরোলোই না। রাতে খাবারও পড়ে আছে দেখলাম। সারা রাত কুকুরটা গড়গড় গড়গড় করছে। অঘোরবাবু শুনে বললেন, দেখ আজও ভালো হয় কিনা, না হলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস। চা পান শেষ হওয়ার পরে স্নানে গেলেন অঘোরবাবু। তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন। পাঞ্জাবিটা গায়ে গলাবার সময় তিনি অনুভব করলেন ঘড়ির অস্তিত্বটা। একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি। খোলা জানলা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা। একদম নির্ভুল সময় দিচ্ছে সেটা। ঘড়িটা পকেটে নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারা দিন ব্যবসা সংক্রান্ত নানা কাজের চাপ ছিল। কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলেই গেলেন তিনি। দুপুরে বাড়ি ফেরা হলো না তার। সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল, সেটা সেরে অঘোরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন, তখন রাত 9টা বাজে। ওপরে শোয়ার ঘরে উঠে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন, ঠিক তখন শিবশরণ এসে বলল, বাবু, আপনার সাথে একজন অল্পবয়সী লোক এটা দেখা করতে এসেছে। এত রাতে আবার কে এলো? আর নিচে নামতে ইচ্ছে করল না অঘোরবাবুর। একটু ইতস্তত করে তিনি বললেন, ঠিক আছে, লোকটাকে ওপরে পাঠিয়ে দে। মিনিট দুয়েকের মধ্যেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। আর তারপরেই যে ঘরে প্রবেশ করল, তাকে দেখে একটু অবাকই হয়ে গেলেন অঘোরবাবু। অর্জুন লাখোটিয়া। তার পরনে লাল গেঞ্জি আর চোঙা প্যান্ট, চোখে মুখে প্রচণ্ড উত্তেজনার ভাব। টেবিলের কাছে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পা ভিতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, তুমি এত রাতে? অর্জুন জবাব দিল, আঙ্কেল, আমি ওই ঘড়িটা নিতে এসেছি। কাল সন্ধ্যায় বাবার সাথে আপনার তো কথা হয়েছে, টাকাটা আমি নিয়ে এসেছি। এই বলে সে পকেটে হাত দিল, সম্ভবত টাকাটা বার করার জন্য।
তার কথা শুনে অঘোর সান্যাল মৃদু অসন্তুষ্ট স্বরে বললেন, তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছেন ঠিকই, কিন্তু আমি বলেছি ভেবে দেখব, দেব তো বলিনি। এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, তেমন হলে তোমায় জানাবো। অর্জুন লাখটিয়া বলল, কিন্তু গাড়িটা আমি নিয়ে যেতে চাই। অঘোরবাবু বললেন, আমি তো তোমাকে বললাম তেমন হলে আমি তোমাকে জানাবো। গাড়িটা আমার আজই চাই এবং এখনই চাই, ওটা আমাকে দিন। আমি চেয়ে পাইনি, এমন কখনো হয়নি। এবার বেশ উদ্ধত রুক্ষ স্বরে কথাগুলো বলল অর্জুন। তার কথা বলার ঢং দেখে মেজাজটা খারাপ হয়ে গেল অঘোরবাবুর। তিনিও একটু রুক্ষভাবে বললেন, তোমাকে আমি যা বলার তা বললাম, এখন তুমি যাও, অনেক রাত হয়েছে। অর্জুন গলার স্বর চড়িয়ে বলল, আপনি আমাকে ঘড়িটা এখনই দেবেন কিনা, নইলে। নইলে কি? নইলে কি? অঘোরবাবু চিৎকার করে বলে উঠলেন। আর এর পর মুহূর্তেই তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বার করলো একটা রিভলভার। তার নল সোজা তাক করা তার দিকেই। হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। আর তার পর মুহূর্তেই অঘোরবাবুর যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা বেশ জোরে টিক 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 শব্দে বাজতে শুরু করেছে। ঘাবড়ে গেলেও অঘোরবাবু মনে শক্তি সঞ্চয় করে বললেন, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? চালাও, চালাও গুলি, ও ঘড়ি আমি তোমাকে দেব না। অঘোরবাবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনের মুখটা যেন কেমন পাল্টে গেল। কাঁপতে লাগলো তার হাত, আর কাঁপা কাঁপা হাতেই পর মুহূর্তে এসে চালিয়ে দিল গুলি। অঘোরবাবু অনুভব করলেন একটা গরম হালকা তার কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিদ্ধ হলো। প্রচন্ড শব্দ আর বারুদের কটু গন্ধে ভরে গেল ঘর। অর্জুন কিন্তু আর দাঁড়ালো না। গুলিটা চালিয়ে আতঙ্কিতভাবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে পালাতে শুরু করলো। গুলির শব্দ শুনে শিবশরণ যখন ওপরে উঠে এলো, তখনও টেবিলের কাছে স্থানুর মতো দাঁড়িয়ে আছেন অঘোরবাবু। শিবশরণ তাকে বিছানায় এনে বসালো। ঘড়ির শব্দটা তখন আর কানে আসছে না অঘোরবাবুর। জলটল খেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় কেটে গেল। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা ধারণাই ছিল না অঘোরবাবুর। এখন কি করা উচিত তা নিয়ে ভাবতে লাগলেন তিনি। তিনি কি পুলিশে খবর দেবেন? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। ভাবছিলেন অঘোরবাবু। ভাবতে ভাবতেই মিনিট 20 মধ্যেই ফোনটা বেজে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভার তুলে অঘোরবাবু হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কিত গণেশ লাখটিয়ার গলা। মিস্টার সান্যাল, আপনি অর্জুনকে ক্ষমা করে দিন। ও মা মরা ছেলে, আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও ও খুব খারাপ সঙ্গে মিশে গেছে। আমি আপনাকে ওয়াদা করছি ও এই কাম আর করবে না। ও যে আপনার কাছে গিয়েছিল তা আমি জানতামই না স্যার। প্লিজ 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 আপনি পুলিশে খবর করবেন না, তাহলে আমার আর প্রেস্টিজ থাকবে না। প্লিজ প্লিজ মিস্টার সান্যাল। অঘোরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিতভাবে বললেন, ও কি করেছে আপনি জানেন? ও ও গুলি করেছিল আমাকে। অল্পের জন্য রক্ষা পেয়েছি, একদম কান ঘেঁষে গেছে গুলিটা। ও আমাকে একটা ঘড়ির জন্য খুন করতে যাচ্ছিল। গণেশ লাখটিয়া বললেন, ঘড়িটার জন্য ও আপনাকে রিভলভার দেখিয়ে থ্রেট করে চরম অন্যায় করেছে। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, মানুষ খুন করার মতো সাহস ওর নাই। আসলে আপনাদের কথা উতা চলার সময় আপনার কুকুরটা আপনার পিছনে এসে দাঁড়ায়, আর কুকুরে ওর খুব ভয়, আপনাকে নয়, ও কুকুরটাকে দেখেই ও ভয় পেয়ে গুলিটা চালিয়েছিল। আর তারপর পালিয়ে আসে। দেখ, অঘোরবাবু বললেন, কুকুর? কিন্তু লাখটিয়া বললেন, আমার কথা বিশ্বাস করুন, প্লিজ প্লিজ আপনি পুলিশে খবর দিবেন না। অর্জুন আপনার কাছে মাপ চেয়ে আসবে। প্রয়োজনে আমি 1 লাখ রুপিয়া ক্ষতিপূরণ দিব।
হ্যাঁ হ্যাঁ, ওই সেই ওই ফ্লাওয়ার ভাসটা গিফট করব আপনাকে। আর ওর নিকলসন কোম্পানির যে অর্ডারটার জন্যে আপনি অনেক চেষ্টা করছেন সেটাও পাইয়ে দিব। শুধু শুধু আপনি থানা পুলিশ করবেন না। এরপরই সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল। চেষ্টা করেও লাখোটিয়াকে আর ধরা গেল না। রিসিভার নামিয়ে রেখে অঘোরবাবু শিবশরণকে বললেন, আরে ওই ছেলেটা যখন ওপরে উঠেছিল তখন টাইগার কি উপরে উঠেছিল? সে জবাব দিল, না না, তো সে তো ঘর থেকে বেরোয়নি। যখন উপরে শব্দ হলো তখন আমি তো ওর ঘরে খাবার দিতে ঢুকেছিলাম। জবাব শুনে নিজের মনে অঘোরবাবু বললেন, আশ্চর্য, ছেলের অপরাধ থাকতে কি মিথ্যা বললেন লাখোটিয়া? তিনি যা করবেন তা পরের দিন করবেন, এই ভেবে শিবশরণকে সজাগ থাকতে বলে খাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যেই অঘোরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিনও আগের রাতের মতোই একটা টিকটিক টিকটিক শব্দ ঘুমের ঘরে শুনতে পেলেন অঘোরবাবু। এদিনের শব্দ যেন আগের রাতের থেকে আরও বেশি তীব্র। শেষ রাতের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু অন্ধকার ঘরে অঘোরবাবু বুঝতে পারলেন সেই শব্দের অনুরণনটা যেন তখনও তার কানে জেগে আছে। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি। বিকেলবেলায় নিজের ঘরে বসেছিলেন অঘোরবাবু। সারাদিন তিনি বাড়ির বাইরে যাননি। শিবশরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গেছে ডাক্তারের কাছে। গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা। রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ খারাপ অঘোরবাবুর। সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকেই তার স্বাভাবিক জীবনে কোথাও যেন একটা ছন্দপতন ঘটতে শুরু করেছে, কিন্তু ব্যাপারটা তিনি ঠিক ধরতে পারছেন না। পরপর দুরাত ধরে সেই টিকটিক টিকটিক শব্দটা কি নিছকই তার মনের ভুল, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখার জন্যে পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। 5:30 বাজে। তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না। তিনি এরপর ভাবলেন যে ঘড়িটা তার বাক্সে পুরে আলমারিতে ঢুকিয়ে রাখবেন। এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে নিয়ে ঘোরাটা ঠিক হচ্ছে না। ঘড়ির বাক্সটা টেবিলে রাখা ছিল, সেটা তুলে এনে আবার খাটে বসলেন অঘোরবাবু। খুব সুন্দর দেখতে বাক্সটা। এটারই দাম অন্তত 1000 তো হবেই। কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গয়নার বাক্সর মতো। বাক্সটা খুলে অঘোরবাবু ঘড়িটা রাখতে যাচ্ছেন, ঠিক তখনই তার মনে হলো বাক্স নীল মখমলের চাদরের নিচ থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে। অঘোরবাবু মখমলের কোণাটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো বিবর্ণ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ। সাবধানে কাগজের ভাঁজটা খুললেন তিনি। সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের পাতা। হলদেটে হয়ে যাওয়া কাগজে খুদে খুদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি। আর তা পাঠোদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন তিনি। আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি ছিল। সালটা লেখা আছে 1910। চিঠিটা যার উদ্দেশ্যে লেখা তার নাম জনাথন হলেও লেখকের নাম নেই। সম্ভবত লেখক চিঠিটা শেষ করেননি বা করতে পারেননি। চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না, কিন্তু তারপর লেখা, ঘড়িটা এখন আমার সামনেই রাইটিং ডেস্কের উপর রাখা। এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি। তুমি বলেছিলে ডাকাতরা লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা ছিনতাই করার সময়ই জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে, আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করে। মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া কাটাতে পারেননি তিনি। এ ঘড়ি যার কাছে যায়, ঘড়িটা চালু করার 48 ঘন্টার মধ্যে 3 বার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে। প্রথম 2 বার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায়। সে আসার ঠিক আগের মুহূর্তে তীব্র টিক টিক শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা। আর তৃতীয়বার মৃত্যু নির্মম আঘাত হানে। এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউই 48 ঘন্টার বেশি ঘড়িটা চালিয়ে রাখতে পারেনি। জাদুকরের আত্মা
কাউকে ভোগ করতে দেয় না এই ঘড়ি। জোনাথন, তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি, এখনো যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয়। গত পরশু রাত 10টায় এই ঘড়ি চালু করেছি আমি। কাকতালীয়ভাবেই তোমার কথা মিলতে শুরু করেছে। গতকাল দুপুরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আর আজ সকালে বাড়ির সামনেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে আমার গা ঘেঁষে পড়ল। দুবারই আমি অল্পের জন্য মৃত্যুর থেকে রক্ষা পেয়েছি। আর কি আশ্চর্য, ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তেই আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র ঠিক ঠিক শব্দ। আর আমার সোফার নাকি গতকাল রাতে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সাথে একটা কুকুরকে দেখেছে। এখন রাত 10:05, অর্থাৎ 48 ঘন্টা হতে আর 5 মিনিট বাকি। তোমার কথা সত্যি যদি হয়, এখানেই শেষ হয়ে গেছে। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। এতে যা লেখা আছে তা কি সত্যি? সত্যি না হলে ব্যাপারটা তার সাথেও মিলছে কিভাবে? ঘড়িটা চালু করার পর অঘোরবাবু তো নিশ্চিত দুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন, আর দুবারই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তিনিও শুনতে পেয়েছেন তীব্র ঠিক ঠিক শব্দ। এসবই কি কাকতালীয়? ঘড়িতে এখন 6টা বাজতে চলেছে। ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে আর 1 ঘন্টার মধ্যেই মৃত্যু এসে হানা দেবে চূড়ান্ত আঘাত করার জন্য। ব্যাপারটা যেমন ঠিক তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তেমন উড়িয়েও দেওয়া যাচ্ছে না। সময় যত এগোতে লাগলো, ভেতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি। আরও একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন তিনি। সেটা তার হৃৎপিণ্ডের শব্দ। হঠাৎ তার খেয়াল হলো, আরে ঘড়িটাকে বন্ধ করলেই তো এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থেকে মুক্তি পাওয়া যায়। অঘোরবাবু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ করার, কিন্তু কিছুতেই ঘড়িটা বন্ধ হলো না। এবার বেশ ভয় পেয়ে গেলেন তিনি। কি করা যায় ঘড়িটা নিয়ে? ঘড়িটাকে তিনি ফেলে দেবেন? এর পরক্ষণেই তার একটা বুদ্ধি এলো মাথায়। তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটা নির্দিষ্ট নম্বরে। ফোনটা রিসিভ করলেন গণেশ লাখোটিয়াই। অঘোরবাবু তার উদ্দেশ্যে বললেন, শুনুন মশাই, যা হওয়ার তা হয়ে গেছে। আমি আপনার ছেলেকে মাফ করে দিয়েছি, আর আমি ঠিক করেছি ঘড়িটা ওকেই দেব। আমি আজই বাইরে চলে যাব। আপনি এখনই 8 ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, 8 ঘন্টার মধ্যেই। লাখোটিয়া অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? আমি তো বিশ্বাস করতে পারছি না। ওকে, আমি কাউকে এক্ষুনি পাঠাচ্ছি, কিন্তু আপনি সচ বলছেন তো? আর টাকা পয়সা কি দিতে হবে যদি প্লিজ বলেন। অঘোরবাবু বললেন, ওসব কথা পরে হবে। আপনি এখনই কাউকে পাঠান, আমার হাতে একদম সময় নেই। লাখোটিয়া বললেন, ওকে ঠিক আছে, আমি এক্ষুনি ফরেন পাঠাচ্ছি আপনার কাছে। ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অঘোরবাবু। ঘড়ির কাঁটা যত এগোতে লাগলো, উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার। যেন মনে হতে লাগলো এখনই কিছু ঘটে যাবে। ঘড়িতে তখন 6:45 বাজে। উৎকণ্ঠা তখন চরমে। ঠিক সেই সময় অঘোরবাবু দেখলেন একটা বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলেন। তার সামনে দাঁড়িয়ে অর্জুন মাথা নিচু করে বলল, সরি আঙ্কেল, আমাকে আপনি মাফ করে দিবেন। হ্যাঁ। অর্জুনকে আর কথা বাড়াতে না দিয়ে অঘোরবাবু ঘড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তুমি এটা নিয়ে এখন যাও, পরে একদিন এসো, তখন কথা হবে। এই বলে ওপরে ওঠার জন্য পা বাড়ালেন। অর্জুন লাখোটিয়া তখন অঘোরবাবুর বাড়ি থেকে ঘড়িটা পকেটে নিয়ে তার বাইক স্টার্ট করলো। তখন ঘড়িতে 7:05। ঠিক তখনই চুপ করে অন্ধকার নামলো। অর্জুন লাখোটিয়া ঘড়িটা নিয়ে চলে যাওয়ার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অঘোরবাবু। কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলো শিবশরণ। 2 দিন বাদে টাইগার আবার উঠে এলো অঘোরবাবুর ঘরে। বেশ চনমনে দেখাচ্ছে তাকে। সেই ল্যাজ নাড়তে লাগলো। সারাদিন আজ বাড়িতেই ছিলেন অঘোরবাবু। তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য। রাত 9টা নাগাদ
টিভির পর্দাতেই তিনি খবরটা প্রথম পেলেন। আজ সন্ধ্যা 7টা নাগাদ টালা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় অর্জুন লাখোটিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে সে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই নাকি বিরাটাকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ লাখোটিয়ার একমাত্র পুত্র।